চমৎকারভাবে উপস্থাপন করেছেন। কিছু নাম আমরা পরিচিত পেয়েছি, কিছু নাম আমরা কখনো শুনিনি। কারণ এই কবিতার নারী নক্ষত্র দিয়ে যারা কাজ করেন কেবল তাদেরই পক্ষে সেগুলো শোনা সম্ভব। আমরা এখানে অনেকে আছি, বিশেষ করে আমি সাহিত্যের ছাত্র হিসেবে অনেকের নাম শুনিনি, অর্থাৎ আমি তার পাঠক নই। উপস্থাপক যেভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমাদেরকে প্রাণিত করেছেন যেন আমরা সেই জগতে কিছু সন্ধান করি। আমি বিশ্বাস করি যে এই আলোচনা আমাদের নতুন করে আমাদের পাঠাভ্যাস পরিবর্তনে একটি ইতিবাচক ভূমিকা পালন করবে। আমি খুব বেশি সময় নিতে চাই না, অনেকে উসুস করতে চলে যাবেন। বেশ জমজমাট এবং মোহন রায়হানের পৌরোহিত্যে এবং মাঝে মধ্যে তিনি যেভাবে হুইপ করেছেন এবং সতর্ক করেছেন, তাতে করে ভবিষ্যতে হয়তো আমরা আরো সতর্কতার সঙ্গে এখানে উপস্থিত হবে। আমি পরবর্তী অনুষ্ঠানে যারা কবিতা পড়তে আসবেন একবার অবশ্য সেটি বলে দেওয়া হচ্ছে, কারণ চমৎকার চমৎকার কবিতা পড়েছেন কিন্তু মোবাইল থেকে পড়েছেন। আমার ওই মুহূর্তে হয়তো আমার মনে হয়েছে যে এই কবিতার এই অংশটা এইরকম, কিন্তু এখন যদি আমি ওই চুলচের আলোচনা করতে যাই আমি কিন্তু কিছুই বলতে পারবো না। আর কবিতা সবসময় ব্যাখ্যা করা যায় না, কবিতা অনুভব করার বিষয়, হৃদয়ঙ্গম করার বিষয়, এবং এটা সঙ্গীতের মতো দূর থেকে ভেসে আসা একটি অন্য একটি জগৎ হচ্ছে কবিতা। সুতরাং কবিতা যদি হাতের কাছে না থাকে, আলোচনার জন্য ব্যবচ্ছেদ করবার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো কিন্তু আমার পক্ষে এই মুহূর্তে করা সম্ভব নয়। কারণ আমি এখানে প্রায় 36টি স্বরচিত কবিতা এবং 2-1টি আবৃত্তি হয়েছে। আমি শিরোনাম লিখে রেখেছি, কিন্তু কবিতা সামনে না থাকলে আমার কাছে সব মিলে বোধহয় 5-7টা কবিতা আছে। সবাই এখন এই প্রযুক্তির যুগে অনেকেই কবিতার বই সঙ্গে নিয়ে আসেন না, পকেটে করে মোবাইল নিয়ে আসে এবং মোবাইল থেকে আমিও সেই অপরাধী। আমি অপরাধী এই জন্য যে আমি কবিতা পড়ার চিন্তা করে আসিনি, আমি শ্রোতা হতে এসেছিলাম, কিন্তু আমাকে অনুরোধ হয়ে আমি কবিতা পড়লাম, যেটি আসলে আমি মোবাইলে কবিতা লিখিনি, এটি ছাপানো একটি কবিতা, আমি একটা ছবি তুলে রেখেছিলাম, সেই ছবিটা দেখে আমি আসলে পড়েছি। যাই হোক, ভবিষ্যতে এখানে আসলে আমি নিজেও চেষ্টা করবো যাতে কবিতার বই অথবা হার্ড পেপারে কবিতা নিয়ে আসে, কারণ এখন আমার আলোচনা করতে গেলে এটি সম্ভব নয়। তো আমি কারো কবিতা আলাদা করে এখানে বিশ্লেষণ করতে যাচ্ছি না, কারণ সময়ের দিকে একটু আমাদের নজর দিতে হবে, অনেকে অনেক দূরে যাবেন, সেই জন্য আমি আর অত ডিটেলে যাব না। কিন্তু কিছু কিছু কবিতা একেবারেই যদি আমি না বলি, খুব ঋদ্ধ কিছু কবিতা এখানে উপস্থাপিত হয়েছে। কবিতা তো কেবল শব্দ নয় অথবা বাক্য নয়, কবিতা হচ্ছে এমন একটি জিনিস, আমি কিভাবে অভিধানে অনেক শব্দ আছে, কিন্তু আমি অভিধানের শব্দগুলো সাজিয়ে দিলে সেটি কিন্তু কবিতা হবে না। আমাকে কবিতার ব্যাকরণ জানতে হবে, আমার শব্দের অর্থকে নতুন ভাবে বিন্যাসের একটি প্রক্রিয়া জানতে হবে। আর যে ভাষায় আমি কবিতা লিখি না কেন, আমি যদি একেবারে গদ্য কবিতা কথা বাদ দিই, আজকে যেহেতু গদ্য কবিতার কথা বলা হয়েছে, কিন্তু আমরা যারা এখানে আছে, এখানে বিদেশি কেউ নেই, একজন প্রবাসে আছেন, তিনি চমৎকার ইংরেজি উচ্চারণ করেছেন, তার কবিতাটি পরবর্তী সময় তিনি আদি যে কবিতা, বাংলা কবিতা, সেটিও কিন্তু আমাদের পাঠ করে শুনিয়েছেন, আমরা মোহিত হয়েছি। বাঙালি কবি যারা আছেন তারা যেটি চলে আসছে, সেই যে বহমান, সেই চর্যাপদ থেকে এই আধুনিক কাল পর্যন্ত প্রত্যেকেই সব কবিতারই কোনো না কোনো ছন্দের মাঝে সেটি পড়বে। আমি গদ্য লিখলেও গদ্যের একটি ছন্দ আছে। বিশেষ করে আমি প্রত্যেককেই বলবো, আমাদের যে অক্ষরবৃত্ত আছে, আমাদের যে মাত্রাবৃত্ত আছে, আমাদের যে স্বরবৃত্ত আছে, সেই এটি এক ধরনের শৃঙ্খল, কিন্তু শৃঙ্খলের মধ্যে মুক্তির জন্য কবিতার যে বিন্যাসটিকে সেটি কিন্তু আমাদের রাখতে হবে। এটা যদি আমরা না জানি, আর কবিতার ছন্দ বোঝাও এখন খুব কঠিন না, বাজারে প্রচুর বই আছে, যারা একটু চর্চা করবেন তাহলে দেখতে পাবেন যে কিভাবে।
আমরা অনেক সময় ভুল করে যাই অন্তমিলটাকে ছন্দ ভেবে কবিতা রচনা করতে। এইখানে আছে বেশ কিছু অন্তমিল সমৃদ্ধ কবিতা আছে। আমার কোনটা ছড়া কোনটা স্বরবৃত্তের সেটি কিন্তু আমাকে বুঝতে হবে। আমি দেখতে পাচ্ছি যে একই সঙ্গে দুই রকম ছন্দ হয়তো কারো কারো কবিতায় চলে এসছে। এটি যদি আপনি অধিক পরিমাণে কবিতা পড়েন তাহলে কিন্তু আপনার এই যে ত্রুটিটা সেটা চলে যাবে। আপনি লিখে যান, কিন্তু আপনাকে আপনার কানকে শোনাতে হবে যে এইখানে আমি এইটা করলাম। আমি উদাহরণ হিসেবে 3টি ছন্দের কথা এখানে যদি অনুমতি পাইতেন একটু বলি। আমি কি বলবো? অক্ষরবৃত্ত কবিতার আমি জাস্ট একটি উদাহরণ দিই, জীবনাদাস থেকে দিই অথবা রবীন্দ্রনাথ থেকে দিই। অক্ষরবৃত্ত: হাজার বছর ধরে আমি পথে হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। আপনি দেখেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি। এখানে যে রিদিমটা এটি হচ্ছে অক্ষরবৃত্তের একটি চাল। এর মধ্যে অনেক সূক্ষ্ম ব্যাপার আছে। যারা কবিতার চর্চা করবেন তারা যদি হাতের কাছে একটি বই থাকে, ছন্দের অনেক বই আছে। আমরা যখন প্রথম কবিতা লিখতে যাই তখন মনিরুজ্জামানের আধুনিক বাংলা কবিতা ছন্দ বলে একটি বই আমাদের হাতে আমাদের শিক্ষকরা তুলে দিয়েছিলেন। এটি দিয়ে আমরা কিন্তু ছন্দ চর্চা করেছি। এরপরে অনেক আরো যত উপরে উঠবেন তত ছন্দের বই আছে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বই আছে, শঙ্খ ঘোষের বই আছে। সেইগুলো যদি আপনারা একটু পাতা উল্টে যান, তারপরে মাত্রা বৃত্তে আসেন। রবীন্দ্রনাথের একটি কবিতা থেকে আমি উদ্ধৃত করছি: কেনে এত ফুল তুলিলি সজনী ভরিয়া ডালা, মেঘাবৃত হলে পরে কি রজনী তারার মালা। হ্যাঁ, না রবীন্দ্রনাথ, মাইকেল। কেনে এত ফুল তুলিলি সজনী ভরিয়া ডালা, মাইকেলের। রাইট, ধন্যবাদ আপনাকে। অনেক আগের পড়া তো মানে ছন্দটা মনে আছে কিন্তু কবির নাম। এরপরে আসেন, এটা হচ্ছে বলা হয়ে থাকে যে অক্ষরবৃত্ত হচ্ছে কবিতার ছন্দ, মাত্রাবৃত্ত হচ্ছে গানের ছন্দ, এবং যারা ছড়া লিখবেন ছড়া হচ্ছে স্বরবৃত্ত। কিরকম ছন্দ? আমাদের বন্ধু আছেন এখন ছড়া লেখা ছেড়ে দিয়েছেন, অনেকেরই পরিচিত মঈনুদ্দিন খালের আর্ট ক্রিটিক। তার একটি 75 সালের একটি ছড়ার কয়েকটি লাইন আমি আপনাকে উদ্ধৃত করি। ওটা 75 সালে আমার মুখস্থ হয়েছিল। এক তাল দুই তাল তালে তাল তালকি, চারজন বেহারায় নিয়ে যায় পালকি, পালকিতে টুকটুকে রূপবতী কন্যে, ঝাঁকিতে ঘেমে টেমে একেবারে হন্যে, কন্যে তো হন্যেই সেদিকে তো মন নেই, বেহারারা টানছে তো টানছে, কন্যেটা মিহি সুরে কাঁদছে তো কাঁদছে। পালকিতে করে একটি গ্রাম্য বালিকাকে নিয়ে যাওয়া হচ্ছে শ্বশুর বাড়ি, সেইটি। এইভাবে বিষয় যাই হোক না কেন, কবিতার জন্য বিষয় এবং বিষয়ের যে প্রকরণ, এইটা যদি আমরা একটু আত্মস্থ করতে পারি তাহলে আমি বিশ্বাস করি যারা আজকে এখানে কবিতা পাঠ করলেন, লিখেছেন, প্রত্যেকের মধ্যে সেই ভেতরে স্ফুল্লিঙ্গটা আছে। স্ফুল্লিঙ্গ নিয়ে একজন কবিতা লিখেছেন হাফিজ উদ্দিন। এইটি একটি বিষয়, আর এই বিষয়টাকে আপনি যখন বিন্যাস করবেন, যত সুন্দরভাবে বিন্যাস করতে পারবেন, ছন্দে আনতে পারবেন। আপনি ছন্দটা ফেলে দেন, ছন্দ না, আপনি যে গদ্য যে পড়েন, গদ্যের মধ্যে কি ছন্দ নাই? পড়তে ভালো লাগে। আপনার যে লাইনগুলো, দাড়ি কমা হসন্ত কোথায় কিভাবে বলবে, এই যে বিন্যাসগুলো যদি আপনি চমৎকার ভাবে সূক্ষ্মভাবে একজন জ্ঞানী মানুষের মতো, অর্থাৎ ওইটা তো একটা জ্ঞান, ওই জ্ঞানটা যদি আপনি আত্মস্থ করতে পারেন তাহলে পরিপূর্ণভাবে আপনি নিজেকে কবি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আজকে যারা কবিতা পড়েছেন, চমৎকার কবিতা পড়েছেন, অনেকের কবিতা তো অসাধারণ আমার কাছে মনে হয়েছে। এইটি নিয়ে যদি যে কবিতাগুলো পড়া হয়েছে সেগুলো যদি এখানে জমা হয়, এটার উপর একটি আর্টিকেল আজকের তারিখের পঠিত কবিতার উপর যদি কোনো লেখা তৈরি করা হয়, আমার মনে হয় আরো সুন্দর হবে। মোহন ভাই বলেছেন যে কবিতাগুলো এখানে জমা দিলে পরবর্তী সময় এখান থেকে সিলেক্ট করে, আমার মনে হয় অধিকাংশ কবিতাই সিলেকশনের পর্যায়ে এসে পৌঁছাবে। আর আরেকটা কথা হচ্ছে, আমি বলবো যারা নতুন লিখবেন, এখানে অনেক নবীন আছেন। নবীন অর্থে আমি সেই অর্থে বলছি যে বয়সের জন্য নবীন বলছি না। নবীন হচ্ছে যিনি আপনি লিখছেন, আপনি হয়তো 1 বছর ধরে লিখছেন অথবা 2 বছর ধরে লিখছেন। আবার এখানে আছে যে তার হয়তো 40 বছর 50 বছর ধরে লিখছেন। যিনি 3 দিন ধরে লিখছেন, 3 মাস ধরে লিখছেন, তার সঙ্গে কিন্তু যিনি 50 বছর ধরে কবিতা লিখছেন তার কবিতার পার্থক্য হবে, তার কবিতা অনেক বেশি ম্যাচিউর হবে। সেই জন্য আমাদের পাঠনটা কিন্তু বাড়াতে হবে।
আমাকে বুঝতে হবে যে এখন কোন কবিতা হবে। আমাদের কবিতার যে হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে আমাদের যদি সংযোগ না থাকে, আমি যদি না জানি যে এই কবিতাটি কার লেখা, যেমন রূপ লাগে আঁখি ভরে গনে মন ভোর, প্রতি অঙ্গ লাগে করে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগে হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগে থির নাহি গন্ধে, সই কি আর কহিব, জীবন কইরাছে মনে সেই সে করিব। অক্ষরবৃত্তের আদি সেই যে পয়ার ছিল, অন্তমিল যে প্রথম লাইনে শেষে এক দাড়ি, দ্বিতীয় লাইনে শেষে দুই বাড়ি দাড়ি, এবং শেষের শব্দের সঙ্গে যে মিলটা, এই যে মিলগুলো, এই মিল যদি থাকে তাহলে সেটা ছন্দ এবং অন্তমিলে ঋদ্ধ কবিতা হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। আপনারা আমার কথা শুনেছেন, সবাইকে আবারও ধন্যবাদ।